ঠিক আছে, আজকে আমাদের টপিক হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস এবং এর স্থিতিশীলতা। এখন আমাদের পর্যায় সারণী যদি তুমি দেখো, পর্যায় সারণীর গ্রুপ নাম্বার 18, গ্রুপ 18 যেটা আছে এটা হচ্ছে এদেরকে বলা হয় হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখন তুমি আমাকে বলো তো, গ্রুপ 18 এদেরকে কেন নিষ্ক্রিয় গ্যাস বলা হয়? কারণ এরা হচ্ছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। ঠিক আছে, এখন তোমার মনে কি কখনো কোশ্চেন আসে না যে তারা কেন রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? এটার জন্য তুমি একটু আগে আমরা যখন তোমাদেরকে অষ্টক 2 এর নিয়ম পড়াইছিলাম তখন বলছিলাম যে পরমাণু সমূহ সর্বশেষ প্রধান শক্তি স্তরে জোড়ায় জোড়ায় ইলেকট্রন অথবা 8টা ইলেকট্রন রাখতে চায়। এটাকে একটাকে বলছিলাম 2 এর নিয়ম, একটাকে বলছিলাম হচ্ছে অষ্টকের নিয়ম। এই যে অষ্টকের নিয়ম পূরণ করার জন্যই হচ্ছে তারা রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়, তাই না? সো এখন তুমি একটা পরমাণুর কথা চিন্তা করো যারা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। প্রথম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে পর্যায় সারণীর প্রথম নিষ্ক্রিয় গ্যাসের নাম কি বলো? কে বলতে পারবা? তোমরা কি মাইক অন করতে পারো না আজকে? প্রথম নিষ্ক্রিয় গ্যাস কি? প্রথম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। ইলেকট্রন বিন্যাস যদি করো 1s2। দেখো তো, হিলিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে 1, আর s অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 1। s অরবিটালে লাস্ট যে s অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 1, 2। এখানে হিলিয়ামের সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে s, এর ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ 2, আছেও 2টা ইলেকট্রন। তাহলে ও কি নতুন কোনো ইলেকট্রন গ্রহণ করতে চাইবে বা নতুন কোনো ইলেকট্রন গ্রহণ করতে পারবে? পারবে না। এই জন্য হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয়। আবার পরবর্তী যেই নিষ্ক্রিয় গ্যাসটা আছে সেই নিষ্ক্রিয় গ্যাসের নাম হচ্ছে কি? নিয়ন। কাটা কাটা আসতেছে, মানে লেখা কাটা কাটা আসতেছে না কথা কাটা কাটা আসতেছে? সব ঠিক আছে ভাইয়া। সবাই কি শুনতে পারতেছো? আচ্ছা, মানে ও আচ্ছা, তোমার একা প্রবলেম আছে, বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে তুমি চেষ্টা করো, যদি থাকা যায়, না হলে হচ্ছে রেকর্ড এটা করে নিও। হ্যাঁ, 2 নাম্বার আছে হচ্ছে কি? নিয়ন। নিয়নের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। তাহলে তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6। দেখো 10 হয়ে গেছে। সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে দ্বিতীয় প্রধান শক্তি স্তর। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে s এবং p। s এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টা ইলেকট্রন আছে। আবার p, আচ্ছা মেসেজ করা লাগবে না, ওকে ঠিক আছে। p উপশক্তি স্তরে অরবিটাল আছে হচ্ছে 3টা, আর ইলেকট্রন থাকতে পারবে হচ্ছে সর্বোচ্চ 6টা। দেখো এখানে 6টা ইলেকট্রনই আছে, তাই না? তার মানে নিয়নের জন্য সর্বশেষ প্রধান শক্তি স্তরে p উপশক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকার কথা, 8টা ইলেকট্রনই আছে। সো তার জন্য তো এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করার দরকার নাই। সো সে হবে হচ্ছে নিষ্ক্রিয়। সিমিলারলি তুমি পাবা হচ্ছে আর্গন, ক্রিপ্টন। আর্গন হচ্ছে 18, তারপরে হচ্ছে ক্রিপ্টন Kr। কি বলতাম? আমি তো তোমার মেসেজ দেখতেছি না বাবা, আবার বলো কি বলতাম? না, আচ্ছা, তোমার সাউন্ড আমি শুনি নাই, বুঝতে পারছো? তোমার সাউন্ড আমি শুনি নাই। কেন শুনি নাই জানি না, আমি দেখি আমার কোনো প্রবলেম কিনা। হয়তো আমার, আচ্ছা তোমরা হচ্ছে মেবি আমার প্রবলেম হয়েছে বা অন্য কোনো কারণে। আচ্ছা, আমি তোমার কথা শুনি নাই, তুমি পড়াশোনায় মনোযোগ দাও, সমস্যা নেই। আর্গন, তারপর আছে হচ্ছে ক্রিপ্টন। হ্যাঁ, এবারে শোনা যাচ্ছে? যে বলতেছো কথা শোনা যাচ্ছে এবারে। আর সাউন্ড অফ করো।
আর্গন হচ্ছে 18, তারপরে হচ্ছে ক্রিপ্টন 36, এরকম করে আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিজম সবার। জ্যানন কত? জ্যানন হচ্ছে মেবি 54। সো এদের সবার ইলেকট্রন বিন্যাস করলে তুমি লাস্টে যে যাই পাবা হচ্ছে np2 np2 ns2 np6, এটা পাবা, তাই না? এটার জন্য হচ্ছে n এর মান 4 হবে, এটার জন্য n এর মান 5, এটার জন্য n এর মান 6। সো এরকম করে তার মানে তার প্রধান শক্তি স্তরে, সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8টা ইলেকট্রন আছে। কিন্তু ভাই হিলিয়ামের ক্ষেত্রে, হ্যাঁ, হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের তো বললাম, হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা। হিলিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2টা, তার সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে 1s। 1p কি হয় বলো? 1p হয় না, তাহলে না। এটা অষ্টক নিয়ম মানে না। এটা হ্যাঁ, এটা অষ্টক নিয়ম মানে না। এর হচ্ছে ব্যতিক্রম যে ওর সর্বশেষ প্রধান শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে, থাকা উচিত 2টা, আছেও 2টা। সো তার জন্য তার এক্সট্রা ইলেকট্রনের দরকার নাই, সে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকবে, বিক্রিয়া অংশগ্রহণ করতে চাইবে না। সিমিলারলি এরাও সেম। এদের মধ্যে শুধুমাত্র মনে রাখবা জ্যানন, ইন্টারমিডিয়েটে গেলে পড়বা যে জ্যানন হচ্ছে সিলেক্টিভ, কারণ বিশেষ কিছু বিক্রিয়া প্রদর্শন করে। বুঝতে পারছো? জ্যানন হচ্ছে সিলেক্টিভ, একদম সিলেক্টিভ কিছু বিক্রিয়া প্রদর্শন করে। এগুলো তোমরা হচ্ছে পরে জেলে জানবা। আর বাকি সবগুলার সর্বশেষ প্রধান শক্তি স্তরে অষ্টক পূর্ণ থাকার কারণে এরা হচ্ছে নিষ্ক্রিয়, অর্থাৎ রাসায়নিকভাবে আর কোনো নতুন বন্ধন গঠন করতে চায় না। এখন তোমার মনে আসতে পারে কিনা তারা কেন নিষ্ক্রিয়, মানে তারা কেন স্থিতিশীল? স্থিতিশীল কারণ হচ্ছে আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে পরমাণু সমূহ সর্বাধিক পূর্ণ অথবা অর্ধপূর্ণ অবস্থায় বেশি স্থিতিশীলতা লাভ করে। সেম জিনিস তাদের দেখো, সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সর্বাধিক পূর্ণ আছে অথবা 2টা, এখানে আছে হচ্ছে টোটাল 6টা, সর্বাধিক পূর্ণ অবস্থায় আছে। সো এদের পক্ষে এত বেশি স্থিতিশীল যে এরা আর নতুন করে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করতে চায় না। তুমি এদেরকে যতই উত্তপ্ত করো না কেন, তাদের নতুন কোনো ইলেকট্রন গ্রহণ করবে না। সো এই জন্য হচ্ছে তারা ইলেকট্রন ত্যাগও করে না। সো এই জন্য হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলো অধিক পরিমাণে স্থিতিশীল হয়। এতটুকু কি তোমরা বুঝতে পারছো নাকি বুঝো নাই? জি ভাইয়া, ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা যে পরমাণুগুলা, যে 2 বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন গঠন করে, রাসায়নিক বন্ধন গঠনের কারণ কি? রাসায়নিক বন্ধন গঠনের কারণ হচ্ছে পরমাণুসমূহ চায় হচ্ছে সর্বাধিক স্থিতিশীলতা লাভ করতে। বন্ধন গঠনের কারণ আমরা একটু আগে দেখে আসছি, নিষ্ক্রিয় গ্যাসগুলো সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকার কারণে তারা অধিক স্থিতিশীল। প্রত্যেকটা পরমাণু চায় হচ্ছে স্থিতিশীলতা লাভ করতে। পরমাণু স্থিতিশীলতা লাভ করতে চায়। এখন পরমাণু স্থিতিশীল কখন হয়? আমি তোমাদেরকে বলছিলাম এই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো হয় সর্বশেষ প্রধান শক্তি স্তরে 2টা অথবা 8টা, বা জোড়ায় জোড়ায় ইলেকট্রন রাখলে। অর্থাৎ গ্রহণও করবে না, আবার কাউকে প্রদানও করবে না, গ্রহণও করতে পারে, ত্যাগও করতে পারে, আবার শেয়ারও করতে পারে। দেখো, কারো সর্বশেষ প্রধান শক্তি স্তরে যদি 1টা ইলেকট্রন থাকে, সেটা ত্যাগ করে দিলে তার 1টা ইলেকট্রন চলে গেল, সর্বশেষ প্রধান শক্তিতে 8টা ইলেকট্রন হয়ে যাবে। আবার কারো যদি 7টা ইলেকট্রন থাকে, সে হচ্ছে 1টা গ্রহণ করে 8টা করে নিবে। আবার কারো যদি মাঝামাঝি থাকে, ধরো আছে 4টা, ওর আরো 4টা লাগবে, ও কি করবে? আরেকজন এসে 7টা ভাগাভাগি করবে, ভাগাভাগি করে তার 8টা করে নিবে। মাথা ঢুকছে? এগুলো নিয়ে আমরা একটু পরে পড়বো। সো রাসায়নিক বন্ধন গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে স্থিতিশীলতা লাভ করা। আর স্থিতিশীলতা লাভ করার একমাত্র উপায় হচ্ছে ইলেকট্রন বিন্যাসের যোজ্যতা স্তরে, মানে সর্বশেষ প্রধান শক্তি স্তরে হয় 2টা না হয় 8টা, বা জোড়ায় জোড়ায় ইলেকট্রন রাখা। এই যে কোনো 3টার একটা ক্রাইটেরিয়া যদি কোনো একটা পরমাণু ফিল আপ করতে পারে, তাহলে সে হচ্ছে স্থিতিশীল। এখন বোঝা গেছে পরমাণু রাসায়নিক বন্ধন কেন গঠন করে। বুঝতে পারছো? এখন দেখো, আমরা একটা এক্সাম্পল শোনো। প্রথম এক্সাম্পল হচ্ছে সোডিয়াম। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2, 2p6, 3s1।
তার মানে তার প্রধান একদম শেষ শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা আছে হচ্ছে একটা, অরবিটাল একটা, ইলেকট্রন একটা। এখন সে যদি এই ইলেকট্রনটাকে ত্যাগ করে দেয় তাহলে দেখো তো তার সর্বশেষ প্রধান শক্তি স্তর কোনটা হয়ে যায়? 2 হয়ে যায় না? জি ভাইয়া। হ্যাঁ, এখন এখানে বলো দ্বিতীয় প্রধান শক্তি স্তরের সর্বোচ্চ ইলেকট্রন এখানে কয়টা আছে? 8টা ইলেকট্রন আছে। আচ্ছা। ভেরি গুড। সো ও যদি চায় ও এই ইলেকট্রনটা ত্যাগ করে দিবে, ত্যাগ করে দিলে কি সে স্থিতিশীল হইলো? না। কেন হইলো না? দেখো তার এটা ত্যাগ করে দিছে। আচ্ছা ধরো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে, সোডিয়াম হয়ে গেল হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আর একটা ইলেকট্রন ত্যাগ করে দিছে। এটা তো বোঝো নাকি? এটা কিভাবে লেখা এটা সেটা তো জানো? হ্যাঁ, সোডিয়ামের পরমাণুতে প্রোটন সংখ্যা আছে হচ্ছে 11টা, ইলেকট্রন আছে হচ্ছে গুণ্যমানে 11টা, এর মধ্যে একটা ছেড়ে দিছে, তাহলে একটা পজিটিভিটি বেড়ে গেল না? জি ভাইয়া। হ্যাঁ, তো এখন সোডিয়ামের তাহলে সোডিয়াম প্লাস ওর ইলেকট্রন বিন্যাস করো, পারমাণবিক সংখ্যা কিন্তু 11ই। সো 1s2 2s2 2p6, ওর কি আরেকটা ইলেকট্রন আছে? না, এটা নাই। ত্যাগ করে। এখন তুমি বলো তার সর্বশেষ প্রধান শক্তি স্তরে এখন সর্বশেষ প্রধান শক্তি স্তর কোনটা? দ্বিতীয় প্রধান শক্তি স্তর। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে ইলেকট্রন কয়টা আছে? আটটি। 8টি। একটু আগে আমি তোমাকে কি বলছি? পরমাণু সমূহ যদি সর্বশেষ প্রধান শক্তি স্তরে 2টা 8টা অথবা জোড় জোড় ইলেকট্রন থাকে তাহলে সে স্থিতিশীল। তো এটাই স্থিতিশীল হইলো? হইলো তো স্থিতিশীল, তাই না? ভাইয়া, হ্যাঁ বলো। সোডিয়াম যদি একটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে তো নিয়নের মতো আচরণ করবে, তাই না? হ্যাঁ, এই তো ও সর্বশেষ প্রধান শক্তি স্তরে আছে হচ্ছে 8টা ইলেকট্রন, আর এরকম সেম 2s2 2p6 এরকম একটা গঠনের নিষ্ক্রিয় গ্যাস আছে হচ্ছে নিয়ন। So, ও হচ্ছে নিয়নের মতো থাকবে, মানে নিয়নের মতো নিষ্ক্রিয় হয়ে যাবে। মাথা ঢুকছে? জি ভাইয়া। মোট কথা হচ্ছে ও স্থিতিশীল হয়ে যাবে। স্থিতিশীল হয়ে গেল নিয়নের মধ্যে ইলেকট্রন বিন্যাস লাভ করে। আবার তুমি আসো হচ্ছে ক্লোরিন। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, ইলেকট্রন বিন্যাস করলে পাবা হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো তার সর্বশেষ প্রধান শক্তি স্তর হচ্ছে তৃতীয় প্রধান শক্তি স্তর। তৃতীয় প্রধান শক্তি স্তরে ওর ইলেকট্রন আছে হচ্ছে 7টি। এখন ও যদি কারো থেকে একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তার কি সর্বশেষ প্রধান শক্তি স্তরে 8টা ইলেকট্রন হয়? জি ভাইয়া। তাহলে আর্গনের মতো আচরণ করবে। ভাইয়া, নিষ্ক্রিয় গ্যাসসমূহের কি কোনো ইলেকট্রন ত্যাগ গ্রহণ হয় না? না। আমি একটা জিনিস লিখে দিয়েছিলাম, তোমার মনে আছে? একটু আগে লিখে দিয়েছিলাম যে এই যে জ্যানন যেটা আছে না, জ্যানন হচ্ছে ইন্টারমিডিয়েটে গেলে দেখবা যে কিছু সিলেক্টিভ বিক্রিয়া দেখায়, তবুও তারা সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রন ত্যাগ করে না। ইলেকট্রন ত্যাগ করে না কিন্তু কিছু বিক্রিয়া দেখায়, মানে এটা ইন্টারমিডিয়েটে পড়ি, এটা এখনো তোমাদের সিলেবাসের না। সো ইলেকট্রন গ্রহণ করলো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, গ্রহণ করে হইলো হচ্ছে ক্লোরিন মাইনাস, ঠিক আছে? জি ভাইয়া। এখন ক্লোরিন মাইনাস 17 ওর ইলেকট্রন বিন্যাস দেখাও। 1s2 2s2 2p6 3p6 এ একটা ইলেকট্রন গ্রহণ করছে না? সো তার হচ্ছে প্রধান শক্তি স্তরের সর্বশেষ প্রধান শক্তি স্তরে এখন ইলেকট্রন আছে হচ্ছে 8টা। হইছে? সো ও হচ্ছে এখন এরকম 3s2 3p6 এরকম ইলেকট্রন বিন্যাস আছে হচ্ছে আর্গনের, আর্গন 18, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে সেম। সো ও হচ্ছে আর্গনের মতো নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করবে। এখন এখানে দেখো তুমি, একটা সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছে, একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে সোডিয়াম ত্যাগ করার জন্য গ্রহণ করার মতো কেউ থাকতে হবে, আবার ক্লোরিন গ্রহণ করার জন্য আগে কাউকে ত্যাগ করতে হবে, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এই যে জিনিসটা এটাই হচ্ছে বিক্রিয়া। যখন দুইটা পরমাণু, দুইটা ভিন্ন ভিন্ন মোলের পরমাণু অথবা একই মোলের পরমাণু কাছাকাছি আসে, ওরা হয় ইলেকট্রন ত্যাগ করে, কেউ ইলেকট্রন গ্রহণ করে, অথবা ইলেকট্রন ভাগাভাগি করে। ভাগাভাগি করে হচ্ছে পরস্পরের সাথে যে বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে সেটাই হচ্ছে রাসায়নিক বন্ধন। এখন তোমাদের মাথায় কি ঢুকছে যে রাসায়নিক বন্ধন গঠন কেন করা হয়? জি ভাইয়া। হ্যাঁ, কারণ হচ্ছে একটাই, বন্ধন গঠনের কারণ হচ্ছে স্থিতিশীলতা লাভ।
স্থিতিশীলতা লাভ করার জন্য নিয়ম একটাই, হয় ইলেকট্রন গ্রহণ করো না হয় ত্যাগ করা, বা ত্যাগ করো, না হয় শেয়ার। হ্যাঁ, বা শেয়ার করো। এই তিনটা মাধ্যমে তারা হচ্ছে ইলেকট্রন গ্রহণ ত্যাগ যেভাবেই হোক, ইলেকট্রন গ্রহণ ত্যাগ অথবা শেয়ার করে কি করে, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ রাসায়নিক করে, বন্ধন। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে। নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করে এন্ড তারা হচ্ছে স্থিতিশীল হয়। ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার, ভেরি গুড। এখন আমি তোমাদেরকে বলে ফেলছি যদিও কথাগুলা, আবার একটু রিক্যাপ করো। এটা হচ্ছে ক্যাটায়ন অ্যানায়ন জিনিসগুলা কি? একদম। তোমরা ধাতু আর অধাতু তো চেনো নাকি? ধাতু কারা অধাতু কারা ছিল? ধাতু কারা ছিল অধাতু কারা ছিল? বুঝলে গেছো ওজগা? একটু বলে দেন। আমি তো বলে দিলে সবই পারবি। ধাতু ছিল হচ্ছে যারা সর্বশেষ প্রধান শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাদেরকে ধাতু বলে, মনে আছে নি? মনে পড়ছে? হ্যাঁ। তো ধাতব পরমাণু কি করে? ধাতব পরমাণু হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে। সো ধাতব পরমাণু সর্বশেষ প্রধান শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে যে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে বলা হয় হচ্ছে ক্যাটায়ন। আর অধাতু কি করতো? অধাতু কি করতো? ইলেকট্রন গ্রহণ করতো না? হ্যাঁ, অধাতব পরমাণু সর্বশেষ প্রধান শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়াকে বলা হয় হচ্ছে অ্যানায়ন। বুঝতে পারছো? সো ক্যাটায়ন হচ্ছে ধনাত্মক, অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক। আমি ডেফিনেশন লিখবো না, ডেফিনেশন হচ্ছে তোমরা এখান থেকে দেখো, ডেফিনেশন লিখতে টাইম যায়। এগুলা পড়াই ফেলছি, এই যে এখানে আসো। ক্যাটায়ন আর অ্যানায়ন। একটি আধান নিরপেক্ষ পরমাণু বাহিরের শক্তিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন সরিয়ে নিলে, সেম জিনিস, ত্যাগ করা সরিয়ে নেওয়ার মধ্যে কোনো ডিফারেন্স আছে? না। সর্বশেষ প্রধান শক্তিস্তর থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করলে নিরপেক্ষ থাকে না, সামগ্রিকভাবে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নে পরিণত হয়। ধনাত্মক চার্জযুক্ত আধানকে বলা হয় হচ্ছে ক্যাটায়ন। ঠিক আছে? ক্লিয়ার? আবার সেম ভাবে কোন একটা পরমাণু সর্বশেষ প্রধান শক্তি স্তরে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হইলে ওই ঋণাত্মক আয়নটাকে বলা হয় হচ্ছে অ্যানায়ন। ঠিক আছে? অ্যানায়ন হচ্ছে কই আছে? অ্যানায়নের ডেফিনিশন অধাতব, এই যে এখানে আছে। অধাতব পরমাণু মানে যাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরে 5টা 6টা অথবা 7টা ইলেকট্রন বিদ্যমান থাকে, তাদের হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। ওই ঋণাত্মক আয়নটাকে বলা হয় হচ্ছে অ্যানায়ন। আমি সুন্দর করে লিখে দিচ্ছি, ক্যাটায়ন মানে হচ্ছে ধনাত্মক আয়ন, আর অ্যানায়ন মানে হচ্ছে ঋণাত্মক আয়ন। লেখার অবস্থা এত খারাপ। ঠিক আছে? এখন কারা হচ্ছে ধনাত্মক আয়ন হবে, কারা হচ্ছে ঋণাত্মক আয়ন হবে আমি কিন্তু বলে ফেলছি। এখন তোমরা হচ্ছে জাস্ট একটু রিক্যাপ করে দেখো। ক্যাটায়ন এটা হচ্ছে ধাতুরা হচ্ছে ধনাত্মক হয়। ধাতু যাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরে, ধাতু যাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরে, যাদের যোজ্যতা স্তরে, এই কথা না, একটা, দুইটা বা তিনটা এতটি ইলেকট্রন থাকে। ঠিক আছে?
আর ঋণাত্মক আয়ন কাদের হয়? অধাতু। যাদের যোজিত স্তরে 5, 6, 7 5, 6, 7 এতটি ইলেকট্রন থাকবে। ঠিক আছে? জি ভাইয়া। এখন আসো আমরা কিছু এক্সাম্পল দেখি কারা ধাতু কারা অধাতু। গ্রুপ নাম্বার 1, গ্রুপ নাম্বার 2। বলো গ্রুপ নাম্বার 1 এ হাইড্রোজেন বাদ দিলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এফ আর মেবি। এই যে পরমাণুগুলা এরা সবগুলার হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন হচ্ছে একটা, এদের NS1 ইলেকট্রন বিন্যাস, তাই না? জি ভাইয়া, এটা আবার ধাতু। 2 নাম্বার যারা আছে NS2 অর্থাৎ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়ামের ইয়া কি রে কেউ জানোস? আর স্ট্রনশিয়াম SR, তারপরে হচ্ছে বেরিয়াম BA, আর হচ্ছে কি রেডিয়াম RA। রেডিয়াম। এই যে এরা যাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে NS2, এরা দুইটা হচ্ছে ধাতু। ঠিক আছে? এই সবগুলো হচ্ছে ধাতু। আবার তুমি আসো হচ্ছে কিছু কিছু ধাতু আছে যেগুলো হচ্ছে এগুলার বাহিরে, যেমন এগুলার বাহিরে ধাতু আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 13। ঠিক আছে? তারপরে তুমি কপারকে পাবা, কপারের পারমাণবিক সংখ্যা হচ্ছে মেবি 29। আর আছে হচ্ছে জিঙ্ক হচ্ছে 30। আয়রন হচ্ছে কত? 26। আর কিছু আছে মোটামুটি এতটুকু জানলেই তোমাদের হবে। সো এগুলা হচ্ছে সবগুলা ধাতু। মাথা ঢুকছে? জি ভাইয়া। এরা হচ্ছে ধাতব পরমাণু এবং ক্যাটায়ন গঠন করে। ঠিক আছে? আমি যদি তোমাদের একটু পরে যায় দেখাই, যদি বলি যে সোডিয়াম পরমাণুর সাথে একটা পরমাণুর কি বলে রাসায়নিক বন্ধন গঠন হয়েছে, তাহলে ওই সময় সোডিয়াম কি ইলেকট্রন গ্রহণ করবে না ত্যাগ করবে? কি করবে রে? জি ভাইয়া, আবার একটু বলেন। বলছি যে কোন একটা, আমি বলছি যে কোন সোডিয়াম একটা পরমাণুর সাথে, যে কোনো পরমাণুর সাথে রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয়েছে, তখন সোডিয়ামের পক্ষে কি ইলেকট্রন গ্রহণ করা পসিবল? না, না ভাইয়া। হ্যাঁ, এটা মনে থাকলে হয়। এখন আসো আমরা একটু এটাকে খেয়াল করে দেখি। সোডিয়াম দিয়েই বলি, যেহেতু সোডিয়ামের কথা বলছি। 11 ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s1, তার মানে তার যোজিত স্তর হচ্ছে 3। এখন এখানে হচ্ছে একটা বৃত্ত আঁকা, কেমন আঁকতাম বৃত্ত? ওকে, আসো হচ্ছে এখানে হচ্ছে একটা বৃত্ত। ওয়াও সেরা তো। আরে দাগ দিলে যে দাগ লাগে যে, ব্যাপারটা কি? তা দাঁড়াও, সুন্দর তো এটা বৃত্ত আঁকি। ধরো এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, সো একটা দুইটা, এই যে তিনটা। ওয়াও জোস। দেখো এখানে আছে হচ্ছে সোডিয়াম পরমাণু, তার যোজিত স্তরে মানে সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে এখানে একটা। তাছাড়া এর 2 নাম্বার এবং 1 নাম্বার এবং 2 নাম্বার এগুলাতে তো ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন থাকবে হচ্ছে 2টা। আমি কিভাবে দিচ্ছি একটু খেয়াল করো। 8টা যেগুলো থাকবে এগুলা থাকবে হচ্ছে জোড়ায় জোড়ায়, এখানে একটা, এখানে একটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, হইছে 8টা। দেখো এরা জোড়ায় জোড়ায় আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ইলেকট্রনগুলো নরমালি জোড়ায় জোড়ায় থাকতে চাই, কেমন? এখন তুমি যখন সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে ফেলছে, এখন সোডিয়াম যখন ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস হইছে, তখন তার ইলেকট্রন বিন্যাস হয়ে যায় হচ্ছে 1s2 2s2
2p6, রাইট? এখন কিন্তু তুমি আর এরকম তার তিনটা ইয়া পাবা না, তখন তার হয়ে যাবে হচ্ছে এরকম একটা দুইটা পরে দুইটা। তার এখন তার অরবিটাল হচ্ছে দুইটা, দেখো তার প্রধান শক্তি স্তর দুইটা, দুইটা প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে টোটাল 8টা, প্রথম শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে দুইটা, আর দ্বিতীয় শক্তি স্তরে 8টা। দ্বিতীয় শক্তি স্তরে 8টা, 8টা কি জোড়া জোড়া থাকবে না? জি ভাইয়া। এখন তুমি খেয়াল করে দেখো তো, মূল পরমাণু থেকে যখন হচ্ছে পরমাণু চেঞ্জ হয়ে গেছে হচ্ছে আয়ন, তখন তার আকারের পরিবর্তন হয়েছে না, ছোট হয়ে গেছে না? জি ভাইয়া। হ্যাঁ, এটা যাতে সবার মনে থাকে যে পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে তখন তার পারমাণবিক আকার হ্রাস পায়, ঠিক আছে? আর গ্রহণ করলে তার মানে আকার বৃদ্ধি পায়। পারমাণবিক আকারের দিকে বৃদ্ধি পায় না। কে বলছে রে বৃদ্ধি পায়? বড় বড় হয় না। পারমাণবিক আকার সোডিয়াম এর বড় সোডিয়াম আয়ন অপেক্ষা। ক্লিয়ার? জি ভাইয়া। যখন হচ্ছে ইয়াকতে যাবেন তখন এটা মাথায় রাখেন। তারপর আসেন হচ্ছে, গ্রহণ করলে তো বড়ই হয়। আমি দেখাবো বড় হয় না ছোট হয়, আসি আমরা। এরপর আসে হচ্ছে অ্যানায়ন। অ্যানায়নের জন্য অ্যানায়ন কারা? অ্যানায়ন হচ্ছে ঋণাত্মক আয়ন, তাই না? একটা কথা বলছিলাম, যাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরে 5টা 6টা অথবা 7টা ইলেকট্রন আছে, তারা হচ্ছে নরমালি অ্যানায়ন হয়। সো তুমি আমাকে বলো তো, নাইট্রোজেন নাইট্রোজেনের শেষে 7টা। খারাপ হচ্ছে। নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, তারপরে এর নিচে নাইট্রোজেনের নিচে আছে হচ্ছে ফসফরাস, সালফার, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এরা সবগুলা মানে আমাদের হ্যালোজেন গ্রুপের সবগুলা মৌল, এরা কি অধাতু না? জি ভাইয়া। তো ওদের সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা কি 7টা না? ফ্লোরিনের জন্য দেখো, ফ্লোরিন 9, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p5। সিমিলারলি ক্লোরিনের জন্য এরকম হবে 3s2 3p5। ব্রোমিনের জন্য আসো 4s2 4p5। এরকম হবে না? হইলো তো। এখন দেখো, তার মানে তাদের সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন আছে হচ্ছে 7টা, ওরা চাবে কি একটা ইলেকট্রন গ্রহণ করতে। সেম ভাবে, হ্যাঁ বলো। আপনি কেন অক্সিজেনটা নিলেন কেন? অক্সিজেনটা, আরে ওরা সবগুলা হচ্ছে, এরা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, এই যে দেখো, এরা হচ্ছে হ্যালোজেন গ্যাস, আর এগুলা সবগুলা হচ্ছে অধাতু, মানে সবগুলো হচ্ছে অধাতু। বুঝতে পারছো? আচ্ছা আমি এটা কেটে দিচ্ছি। হ্যাঁ বলো। অক্সিজেন তো 8টা আছে সম্পূর্ণ। কই 8টা আছে? খারাপ, আমি তোরে দেখাইতেছি। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস দেখো 8, 1s2 2s2 2p4, তার মানে ওর সর্বোচ্চ শক্তি স্তরে ইলেকট্রন আছে 6টা। এরকম ইলেকট্রন বিন্যাসের অক্সিজেনের মতো সিমিলার ইলেকট্রন বিন্যাস কে শো করে? সালফার শো করে না? সালফার 16, ওর হয় হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p4। ঠিক আছে? আবার সেম আরেকটা জিনিস খেয়াল করো, যাদের সর্বশেষ শক্তি স্তরে 5টা ইলেকট্রন আছে, একটা হচ্ছে নাইট্রোজেনের 7 1s2 2s2 2p3। এরকম আরেকটা আছে হচ্ছে ফসফরাস হচ্ছে 15 1s2 2s2 2p6 3s2 3p3। দেখো, এর প্রধান শক্তি স্তরে সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। এই যে অক্সিজেন আর সালফারের হচ্ছে 6টা, ফসফরাস নাইট্রোজেন
এদের হচ্ছে আছে হচ্ছে পাঁচটা পাঁচটা করে। এখন ওরা কি চাবে, আমি তোমাকে বলছিলাম 5টা ইলেকট্রন কিন্তু ত্যাগ করা সহজ না, এত সহজ না যে 5টা ইলেকট্রন চাইলে ত্যাগ করে দেবে। ওদের পক্ষে ইজি আর কি 8টা ইলেকট্রন গ্রহণ করার জন্য, মানে 8টা ইলেকট্রন বানানোর জন্য ওদের জন্য ইজি অ্যাপ্রোচ হচ্ছে 3টে ইলেকট্রনকে গ্রহণ করা, তাই না? জি ভাইয়া গ্রহণ করবে। যার হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তরে 6টা আছে সে 2টা গ্রহণ করবে, যার হচ্ছে 3টা আছে, সরি 5টা আছে সে 3টা গ্রহণ করবে, যার 7টা আছে সে একটা গ্রহণ করবে। এরকম একটা পরমাণু চিন্তা করো হচ্ছে ক্লোরিন, দেখাইছিলাম 17 ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p5। তার মানে তার যদি তুমি গোল্লা আঁকো, মানে তার জন্য যদি তুমি আঁকো তাহলে কি পাবা? প্রথমে 2টা, পরে 8টা, পরে 1, পরে 7টা। রে এই অবস্থা ছিল, আস্তাগফিরুল্লাহ, শিট, সরি একটু আঁকি আমি, তাড়াতাড়ি করতে গেলে হুদাই টাইম নষ্ট হয়। দেখো এখানে আছে হচ্ছে ক্লোরিন, সারে 2টা, 8টা, 7টা হবে। ঠিক আছে, প্রথম শক্তি স্তরে হবে হচ্ছে 2টা, 2 নাম্বার শক্তি স্তরে হবে হচ্ছে 8টা। এখানে যে 8টা হবে এগুলো জোড়া জোড়া থাকবে, জোড়া জোড়া, হ্যাঁ জোড়ায় জোড়ায়। পরে 7টা, তার মধ্যে 3টা 6টা জোড়া আর একটা বিজি। এই একটা থাকবে হচ্ছে বিজোড়, ঠিক আছে? জি ভাইয়া। এখন ক্লোরিন যখন একটা ইলেকট্রন রিসিভ করে নিবে, ক্লোরিন একটা ইলেকট্রন রিসিভ করে যখন Cl একটা ইলেকট্রন রিসিভ করে Cl মাইনাস হয়ে যাবে, তখন তখন আরেকটা ইলেকট্রন হবে। তখন তার যুযুদ স্তরে একটা ইলেকট্রন এক্সট্রা যুক্ত হইলো, ঠিক আছে? তখন তার গঠন হয়ে যাবে কেমন? আমার হাত গামায় প্রচুর, একটা মেজাজটা খারাপ করে। উফ, পুরো বিরক্ত বানিয়ে ফেলতেছে আমারে। একটু দাঁড়াও, আমি একটু এটা মুছি, আমার হাত ঘামাইছে তো, স্ক্রিনের মধ্যে ঘাম লাগছে যে জন্য হচ্ছে কাজ করতেছে না শান্তি মতো। ওরে এই আমি হাতটা আঁকতেছি না, মেজাজ খারাপ করতেছে আমার। রাফি এটা দে তো ফার্স্ট। এই তো এখন দেখো এখানে ইলেকট্রন আছে হচ্ছে 2টা, এখানে ইলেকট্রন আছে হচ্ছে 8টা, 1 2 3 4 5 6 7 8। আবার এখানেও দেখো 8টা হয়ে গেছে, তাই না? একটা, কি রে মাথাটা খারাপ করতেছে আমার। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে ছিল একটা, এটা হয়ে গেছে 2টা, 2টা হয়ে গেছে। এখন ক্লোরিনের কেন্দ্রে, ক্লোরিনের কেন্দ্রে আমাদের প্রোটন সংখ্যা কয়টা? 17টা। প্রোটন সংখ্যা 17টা না? জি ভাইয়া। প্রোটন 17, প্রোটন সংখ্যা এখানে প্রোটন সংখ্যা আছে হচ্ছে 17টা। আর সর্বশেষ প্রধান শক্তি স্তরে মানে n = যখন 4, সরি n = 3, n = যখন 3, তখন এখানে ইলেকট্রন সংখ্যা আছে হচ্ছে এখন সমান 8টা, ঠিক আছে নি? এখন তুমি আমাকে বলো যে 8টা ইলেকট্রনকে 7টা 17টা প্রোটন আগে থেকে বেশি, আগে ছিল হচ্ছে এখানে ছিল হচ্ছে 17টা আর সর্বশেষ প্রধান শক্তি স্তরে ইলেকট্রন ছিল হচ্ছে 7টা, 7টাকে যে বলে টানতো 8টাকে আরো বেশি বলে টানবে না? জি ভাইয়া। মনে রাখবা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ পরমাণুর মধ্যে থাকা প্রোটন এবং নিউট্রন ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল, এটা একটা আরেকটাকে বাধা দেয় না। অর্থাৎ ইলেকট্রন সংখ্যা যত বাড়বে তত হচ্ছে সর্বশেষ প্রধান শক্তি স্তরের প্রতি আকর্ষণও বাড়বে। সো এই জন্য দেখবা যে ক্লোরিন আয়নের আকার ক্লোরিন অপেক্ষা ছোট হয়ে যায়। মাথা ঢুকছে?
জি। এখন যে বলছিলা বড় হবে সে কি বুঝতে পারছো কেন ছোট হয়? দুইটার ব্যাখ্যা কিন্তু ডিফারেন্ট। একটা ছোট হয় কারণ সর্বশেষ প্রধান শক্তিস্তর থাকে না, আরেকটা ছোট হয় কারণ তার সর্বশেষ শক্তিস্তরে ইলেকট্রন বেড়ে গেছে। ক্লিয়ার? তাহলে ভাইয়া পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পাবে না? পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবে, একটু আগে দেখাইলাম না। এই যে দেখো, ওর এখানে ইলেকট্রন হয়ে গেছে 8টা, কেন্দ্রের মধ্যে প্রোটন আছে হচ্ছে 17টা। এখন 8টা ইলেকট্রনকে 17টা প্রোটন অধিক বলে টানবে। সো এই যে সর্বশেষ প্রধান শক্তি স্তর, এটা আগের অপেক্ষা একটু বেশি কাছাকাছি চলে আসবে। টান যত বেশি হবে শক্তি স্তর তত কাছাকাছি আসবে। মাথা ঢুকছে? জি ভাইয়া। হ্যাঁ। সো তুমি 3 নাম্বার, এই যে একটু পরে আমরা যে 4 নাম্বার চ্যাপ্টারে যাই দেখে আসিও, পারমাণবিক আয়ন যারা আছে, আয়নগুলার আকার, সরি এটা আমি ভুল বলছি রে, এটা উল্টা দিছি। ক্লোরিনের আকার, ক্লোরিন আয়নের আকার অপেক্ষা ক্লোরিনের আকার বড় হবে, মানে পরমাণুর আকার পরমাণুর আয়নের আকারের থেকে বেশি হয়। মাথা ঢুকছে? ক্লোরিন পরমাণুর আকার তার আয়নের অপেক্ষা বড়। এটাই হচ্ছে পড়াশোনা। এতটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার ভাইয়া। আজকে হচ্ছে আমরা লাস্ট একটা জিনিস পড়বো সামান্য, সেটা হচ্ছে আয়নিক বন্ধন নিয়ে যত সামান্য আলোচনা। আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন প্রথমে কাদের মধ্যে হয় আগে, আচ্ছা এটার আগে আমরা একটু জেনে আসি যে বন্ধন কত রকমের। আমরা আমাদের ক্লাস 9-10 লেভেল পর্যন্ত বন্ধনকে মোটামুটি 3টা দাগে ভাগ করব, কিন্তু বন্ধন আরো অনেক প্রকারের আছে, বুঝতে পারছো? বন্ধন আরো অনেক প্রকারের আছে, কিন্তু আমরা 3টা বন্ধন সম্পর্কে জানবো আমাদের এখানে, মানে ক্লাস 9-10 লাইফে 3টা বন্ধন সম্পর্কে একদম সোজা বাংলায় জানবো আর কি। কিন্তু বন্ধন আরো অনেক রকমের আছে। প্রথম যেটা 2, 3, প্রথম বন্ধনের নাম হচ্ছে আয়নিক বন্ধন। দুই নাম্বার হচ্ছে সমযোজী বন্ধন। আর লাস্ট 3 নাম্বার হচ্ছে ধাতব বন্ধন। নাম শুনছিলে এদের? জি ভাইয়া শুনছি। হ্যাঁ। এখন আয়নিক বন্ধন কাদের কাদের মধ্যে হয়? আয়নিক বন্ধন হয় হচ্ছে একটা ধাতব পরমাণু এবং একটা অধাতব পরমাণুর মধ্যে। তার মানে এটা হচ্ছে, হ্যাঁ হয়েছে, এটা হচ্ছে ধাতু অধাতু বন্ধন। সমযোজী বন্ধন কাদের মধ্যে হয়? দুইটা ধাতু অধাতুর মধ্যে। ধাতু আর ধাতুর মধ্যে। মাই দিবেন, ফাড়াই ফেলবো আমি। ধাতুর সাথে ধাতু। ধাতুর সাথে ধাতু তো ধাতব বন্ধন। সমযোজী বন্ধন হচ্ছে অধাতু অধাতু বন্ধন। আর একই ধাতুর অনেকগুলো পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হয় তখন এটা হয় হচ্ছে ধাতব বন্ধন, তার মানে এটা হচ্ছে ধাতু ধাতু বন্ধন। মাথা ঢুকছে? জি ভাইয়া। হ্যাঁ। এখন আমরা যেহেতু আয়নিক বন্ধন শুরু করছি, তার মানে আয়নিক বন্ধন হচ্ছে একটা ধাতব পরমাণু অপর একটি অধাতব পরমাণুর মধ্যে বন্ধন। ডেফিনেশনটা কেমন? ডেফিনেশনটা হচ্ছে ধাতব পরমাণু সর্বশেষ প্রধান শক্তি স্তরের এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে এবং অধাতব পরমাণু ওই ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়। এবং এই যে ধনাত্মক ক্যাটায়ন এবং ঋণাত্মক অ্যানায়নের মধ্যে যে স্থির বিদ্যুৎ আকর্ষণ বল বা কি বলে এটাকে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করে, তাদেরকে বলা হয় হচ্ছে ধাতব বন্ধন। মাথা ঢুকছে? আবার বলবো? আচ্ছা আবার বলি। আচ্ছা, ধাতব পরমাণু এবং অধাতব, আচ্ছা এটা লিখে নিতে টাইম বেশি যায়, বুঝছো? ধাতব পরমাণু এবং অধাতব পরমাণুর রাসায়নিক সংযোগের সময়
ধাতব পরমাণু ইলেকট্রন ত্যাগ করে। এবং অধাতব পরমাণু অধাতব পরমাণু হচ্ছে এক বা একাধিক সর্বশেষ শক্তি স্তরে অধাতব পরমাণু সর্বশেষ শক্তি স্তরে স্থানান্তরের মাধ্যমে। যে বন্ধন গঠিত হয়, অর্থাৎ যেই বন্ধন হয় তাকে আয়নিক বন্ধন বলে। ঠিক আছে, জি ভাইয়া। ডেফিনেশন বোঝা গেছে। সো এখন আসো, কি হয়? সোডিয়াম ইলেকট্রন ত্যাগ করে, ধরো একটা সোডিয়াম ও একটা ইলেকট্রন ত্যাগ করে হইলো হচ্ছে সোডিয়াম আয়ন। এই যে ইলেকট্রনটা সে ত্যাগ করলো, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে না? জি এই ইলেকট্রনটা হচ্ছে জি ভাইয়া। ক্লোরিনের, এই ইলেকট্রনটা হচ্ছে ক্লোরিনের সর্বশেষ প্রধান শক্তি স্তরে চলে যায়। ক্লোরিন ওই ইলেকট্রনটাকে গ্রহণ করে হয়ে যায় হচ্ছে ক্লোরিন মাইনাস। এক জায়গায় আছে কিন্তু হচ্ছে সোডিয়াম ধাতু আর ক্লোরিন অধাতু। হ্যাঁ, ক্লোরিন তো ধাতু, এটা তো তুমি জানো। সো সোডিয়াম হচ্ছে সোডিয়াম প্লাস, এখানে আছে হচ্ছে ক্লোরিন মাইনাস। পজিটিভ আর নেগেটিভ বিপরীত চার্জগুলো পরস্পরকে আকর্ষণ করে না বিকর্ষণ করে রে? তোমরা পড়ছো এফ, এদিকে একটা বলে কাজ করে, এদিকে একটা বল কাজ করে, দুইটা বলে হচ্ছে সমান, মানে এফ এফ কাজ করে। এই যে বল, এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। বাংলায় কি বলে রে? বাংলা আমি নাম জানি না এটার, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এই যে ইলেকট্রোস্ট্যাটিক বল মানে দুইটা আয়নের মধ্যে যে বল, ইলেকট্রোস্ট্যাটিক বলের কারণে তারা পরস্পরের সাথে যুক্ত থাকে এবং একটা অণু গঠন করে। মাথা ঢুকছে রে? ভেরি গুড। তাহলে হচ্ছে আমরা নেক্সট ক্লাসে আমরা পড়ব হচ্ছে কিভাবে আয়নিক বন্ধন গঠিত হয়। আন্টিনের আনলাস বলো, কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো। ঠিক আছে, তাহলে হচ্ছে আজকে এতটুকুই পড়া। দোয়া থাকলো তোমাদের জন্য, দোয়া করিও। জি ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আরে ও হচ্ছে কার লগে প্রেম করে, বুঝছস?